নমস্কার। একটি বিষয়ের উপরে আমাকে আলোচনা করতে বলা হয়েছে। আজকের রথযাত্রা উপলক্ষে শ্রী অরবিন্দের একটি লেখা মূল বাংলাতে তিনি লিখেছিলেন। এটি প্রকাশিত হয়েছিল 1918 সালে প্রবর্তক পাবলিশিং দ্বারা। মূল রচনাটি জগন্নাথের রথ। লেখাটি ভীষণ প্রতীকী এবং এর মধ্য দিয়ে তিনি তার গোটা সমাজ ভাবনা, সমাজের বিবর্তন, বর্তমান সমাজ কি এবং শেষ পর্যন্ত তার গন্তব্য কি এ বিষয়ে তিনি একটি ছোট্ট লেখার ভিতরে, এই লেখাটির মধ্য দিয়ে তিনি আমাদের মূল কথাটি তিনি বোঝাতে চেয়েছেন। তার আগে আজকের যে রথযাত্রার পিছনে যে কয়েকটি কাহিনী আছে, তার মধ্যে একটি কাহিনী এরকম যে কংস শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য তিনি মথুরাতে তাকে ডেকে পাঠান এবং এর জন্য অক্রূরকে তিনি গোকুলে পাঠান যাতে অক্রূর তাদেরকে নিয়ে আসে। শ্রীকৃষ্ণ গেলেন বলরামের সাথে এবং আমরা সেই ঘটনাটি জানি যে তারপরে শ্রীকৃষ্ণের হাতে কংস নিহত হন এবং সেই উপলক্ষে ডিভোটিরা, ভক্তরা দ্বারকায় এইটিকে তারা সেলিব্রেট করেন এবং সেইখানে যখন লর্ড কৃষ্ণ বলরাম এবং তার বোন সুভদ্রার সাথে সেই রথে করে সেই বিজয়কে তারা প্রতীকী হিসাবে তারা বেরোন এবং সেই জন্যই দ্বারকাতে এই ঘটনাটি এইভাবে পালন করা হয়। এবং কিছুদিন পরে শ্রীকৃষ্ণ যখন একটি সেই কথিত ব্যাধির তীরে তিনি যখন নিহত হন এবং শ্রীকৃষ্ণকে যখন ক্রিমেটেড করা হচ্ছিল, সেই সময় বলরাম এতই ভেঙে পড়েন যে তৎক্ষণাৎ বলরাম সেই অবস্থায় শ্রীকৃষ্ণের সেই অস্থি সহ তিনি সমুদ্রে তিনি নিজে তার সাথে তিনি বিলীন হন এবং সাথে সুভদ্রাও সেই একই পথে গমন করেন। ওদিকে উড়িষ্যার যে রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন, তিনি একটা স্বপ্ন দেখেন যে পুরীতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অস্থি ভেসে আসছে এবং তিনি স্বপ্নে এই আদেশ পান যে সেটা স্মারক হিসাবে একটি মন্দির করা এবং পরদিন সত্যি সত্যি তিনি দেখেন যে সমুদ্রে অস্থি ভেসে আসছে এবং তিনি সেই যে দৈব স্বপ্ন তাকে সত্য বলে তখন তিনি সম্যক অবহিত হন এবং সেই স্মারককে তিনি মন্দির গৃহগর্ভে স্থাপিত করবার জন্য তিনি জগন্নাথের শ্রীকৃষ্ণের যে রূপ
তিনি গড়বার জন্য তিনি শিল্পী সন্ধান করেন। কথিত আছে স্বয়ং বিশ্বকর্মা শিল্পীর বেশে এসে সেই দায়িত্ব নেন এবং সেখানে সেই তিনজনেরই মূর্তি শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা। যেহেতু তারা একই সাথে শ্রীকৃষ্ণের ভাগ্য অনুসরণ করেছিলেন তার দেহান্তরের পর, তখন সেই শিল্পী বিশ্বকর্মা ছদ্মবেশ নিয়ে যে শিল্পীর পরিচয় আসেন, তিনি একটি শর্ত দেন যে যতদিন আমার মূর্তি না গড়া হয় ততদিন মন্দিরের দরজা বন্ধ থাকবে। যেরকম শর্ত সেরকমই কাজ, দীর্ঘদিন ধরে সে কাজ চলছে, কিন্তু মন্দিরের দরজা খুলছে না। অস্থির হয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি মন্দিরের দরজা খুলে ফেলেন। খোলার সঙ্গে সঙ্গেই সেই শিল্পী বেশী যে বিশ্বকর্মা তিনি অন্তরিত হন। তখন সেই মূর্তি অর্ধসম্পন্ন, হাত নেই, পা নেই, এবং সেই অবস্থাতেই তিনি সেই বিগ্রহ সেই মন্দিরে প্রতিষ্ঠিত হয় তিনজনের। এবং যে রথযাত্রাটি, সেটির পিছনে আরেকটি কাহিনী, সেটা হল এই যে দীর্ঘদিন ধরে ওই মন্দিরের গর্ভে থাকাকালীন গ্রীষ্মের দাবদাহে তারা অত্যন্ত তিনজন দেইটি তারা গরমে অতিষ্ঠ হয়ে তারা বাইরে বেরিয়ে এসে তারা স্নান করেন এবং অধিক স্নানের ফলে তারা অসুস্থ হন। অসুস্থ হয়ে যাওয়ার পরে বেশ কিছুকাল পর যখন তারা সুস্থ হন, তখন প্রচন্ড তাদের সেই সাধারণ যে মানসিক খিদের উদ্রেক হয় এবং তারা তখন রথে চড়ে তার মাসির বাড়ির উদ্দেশ্যে তার ক্ষুধা নিবৃত্তির জন্য তারা রথে গমন করেন এবং তিনজনেই, এবং সেটাকেই প্রতীকী হিসাবে রথযাত্রা পালন করা হয়। এবং তারপর 9 দিন পর তারা আবার ফিরে আসেন তাদের সেই প্রতিষ্ঠিত মন্দিরে। এই হচ্ছে রথযাত্রার একটা প্রাথমিক ইতিহাস এবং উল্টো রথযাত্রা তারা যখন ফিরে আসে তার কাহিনী। এবারে শ্রী অরবিন্দ এই যে জগন্নাথের রথ, এটিকে তিনি একটি প্রতীকী হিসাবে তিনি তার সংক্ষিপ্ত লেখার মধ্যে তিনি ব্যবহার করেছেন। আমরা সেই লেখাটির মূল অংশগুলো একটু পড়ব এবং তার পিছনে যে সত্য লুকিয়ে আছে, যে সত্যটিকে তিনি উদ্ঘাটন করেছেন, সেটিও আমরা দেখব। শ্রী অরবিন্দ বলছেন যে আদর্শ সমাজ মনুষ্য সমষ্টির অন্তরাত্মা ভগবানের বাহন, জগন্নাথের যাত্রার রথ সেটি। সেই রথের তিনি যেখানে বলছেন 4টি চাকা, একটি হলো ঐক্য, দ্বিতীয়টি স্বাধীনতা, তৃতীয়টি জ্ঞান এবং চতুর্থটি হচ্ছে শক্তি। অর্থাৎ এর উপরেই সমগ্র রথ যেটি, যাকে তিনি ভগবানের বাহন বলছেন, তিনি প্রতীকী অর্থে সেটি সমাজ। সেই সমাজ, সেই রথটি দাঁড়িয়ে আছে 4টি চাকার উপরে, ঐক্য, স্বাধীনতা, জ্ঞান, শক্তি। অর্থাৎ এই 4টি যদি থাকে তবে একটি আদর্শ কাঙ্ক্ষিত স্বপ্নের সমাজ গড়ে উঠতে পারে, যে স্বপ্ন যুগ যুগ ধরে মানুষরা দেখেছেন, অবতার কল্প পুরুষরা রেখেছেন, রাষ্ট্রনায়করা দেখেছেন, কিন্তু সে স্বপ্ন এখনো অধরা। ঐক্য, স্বাধীনতা, জ্ঞান এবং শক্তি
যে চারটির উপরে একটি সুন্দর স্বপ্নের সমাজ গড়ে উঠতে পারে। কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাস্তবে সমাজ, যা শ্রী অরবিন্দ যে সমাজের কথা তিনি ভেবেছেন, আমরা ভেবেছি তার উল্টো। কিরকম? এই যে রথ, অর্থাৎ এই যে সমাজ, যাকে তিনি রথের সাথে তুলনা করেছেন, তিনি বলছেন এটি চলিতেছে নানা ভোগপূর্ণ লক্ষ্যহীন কর্মপথে, বুদ্ধির অসিদ্ধ অপূর্ণ সংকল্পের টানে, নিম্ন প্রকৃতির পুরাতন বা নূতন অবশ প্রেরণায়। যতদিন অহংকারী কর্তা, ততদিন প্রকৃত লক্ষ্যের সন্ধান পাওয়া অসম্ভব। লক্ষ্য জানা গেলেও সেদিকে সোজা রথ চালানো অসাধ্য। অহংকার যে ভাগবত পূর্ণতার প্রধান বাধা, এই তথ্য যেমন ব্যষ্টির তেমন সমষ্টির পক্ষেও সত্য। কি বলছেন? যে সমাজ চলেছে নানা লক্ষ্যহীন কর্মপথে এবং তা ভোগ আকাঙ্ক্ষা আসক্তি লালসায় পূর্ণ। দেখুন, যে সমাজ সংস্কারকরা, রাষ্ট্রনায়করা, চিন্তাবিদেরা যে সমাজের কথা চিন্তা করেছেন, বাস্তবে সে সমাজ হয়নি। তার একটা বড় কারণ, সেই সমাজের যে চালিকা শক্তি, যা মানুষের মধ্যে দিয়ে প্রকাশিত হবে যে গুণগুলি, সেগুলো কি? ঐক্য, স্বাধীনতা, জ্ঞান ও শক্তি। সেটা যতক্ষণ না একটা বৃহত্তর মানব গোষ্ঠীর মধ্যে না আসছে, সেই কাঙ্ক্ষিত সমাজের দিকে আমরা কখনোই যেতে পারবো না। অথচ বারবার সেরকম সমাজকে চেষ্টা করা হয়েছে জোর করে পরিবর্তন করার, আইন দিয়ে, সমাজ কাঠামো বদলে, সংবিধান বদলে, বিপ্লব সংগঠিত করে। কেন? এক শ্রেণীর ধারণা, জড়বাদী দার্শনিকদের ধারণা, যে ব্যবস্থাটা পাল্টে দিলেই সমাজ পাল্টে যাবে। যেমন কার্ল মার্কস বলেছিলেন, বাই চেঞ্জিং দ্য মেশিনারি ম্যান চেঞ্জেস হিজ নেচার। কিন্তু কথাটা যে ঐতিহাসিকভাবে ভুল প্রমাণিত হয়েছে, আজ ইতিহাস তার সাক্ষী। বিপ্লব হয়েছে, সরকার বদল হয়েছে, একটা নতুন ব্যবস্থা কায়েম হয়েছে, পুরনো ব্যবস্থা চলে গেছে, প্রাথমিক পরিবর্তন ঘটেছে নিঃসন্দেহে, একটা ঐতিহাসিক পরিবর্তন। বিশেষ ক্ষেত্রে শ্রী অরবিন্দ তাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, যেমন রুশ পরিবর্তনের সময়, রুশ বিপ্লবের সময়। কিন্তু শ্রী অরবিন্দ সাবধান করেছেন যে এই পরিবর্তনটা প্রাথমিকভাবে অপরিহার্য, কিন্তু আসল যে পরিবর্তন, দীর্ঘস্থায়ী যে তার যে প্রস্তুতি, সেটি যদি অবহেলিত হয়, এইভাবে বাইরের পরিবর্তন দিয়ে একটা কাঙ্ক্ষিত সমাজ আসবে না। তাই তিনি ইতিহাসের প্রেক্ষাপটে যখন রাশিয়ার বিপ্লবকে সমর্থন করেন, তিনি প্রবন্ধ লেখেন আফটার দি ওয়ার পোস্টস্ক্রিপ্ট চ্যাপ্টারে লেনিনের বিপ্লবকে। তারপর তিনি সাবধানবাণীও করেন এবং শেষ পর্যন্ত তিনি বললেন যে এমনকি সোভিয়েত যদি এইভাবে চলে, সোভিয়েতও কিন্তু ভাঙবে। এবং ঘটনা, সোভিয়েত যে একাধিক রাষ্ট্রগুলির মেলবন্ধনে যে সোভিয়েত, সেটা গর্বাচেভের আমলে ভেঙে গেল, সেই সোভিয়েত আজকে নেই। শ্রী অরবিন্দের যে দূরদর্শিতা, কালজয়ী দৃষ্টি কতটা অভ্রান্ত, ইতিহাস তার সাক্ষী আজকে দাঁড়িয়ে। এবং সুতরাং মানুষের মধ্যে যখন ভোগাকাঙ্ক্ষা, স্থূল বুদ্ধি, বিরোধ, সংকীর্ণতা, অহংকার থাকবে, ততদিন সে সমাজ হবে না। বিশেষ করে তিনি অহংকারের কথা বলেছেন। অহংকার মানুষকে সামগ্রিক যে চিন্তা, সামগ্রিক যে চেতনা, সামগ্রিক যে বুদ্ধি,
সামগ্রিক যে ভালোবাসা, নির্মোহ ভালোবাসা, বিশ্বজনীন ভালোবাসা, প্রেম যতক্ষণ না আসছে ততক্ষণটা হবার নয়। অহংকার হচ্ছে পজিটিভ, সেটা ব্যক্তির ক্ষেত্রেও কি সমষ্টির ক্ষেত্রেও কি। কেন অহংকার নানা রকমের আছে, যেমন শ্রী অরবিন্দ বলছেন ইন্ডিভিজুয়াল ইগো, কালেকটিভ ইগো, এমনকি সাম্প্রদায়িক ইগো। একটা সম্প্রদায়েরও তার নিজস্ব অহং আছে, সে অন্য সম্প্রদায়ের সাথে নিজেকে যেখানে প্রতিদ্বন্দ্বী মনে করে, সম্প্রদায়ের সাথে সম্প্রদায়ের যে কারণে সংঘর্ষ হয়, যে কারণে ব্যক্তির সাথে ব্যক্তির সংঘর্ষ হয়, এমনকি ন্যাশনাল ইগো পর্যন্ত আসে, জাতীয়, একটা জাতির সাথে আর একটা জাতির সংঘর্ষ, একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের সংঘর্ষ। আর ইন্ডিভিজুয়াল থেকে যে কালেকটিভ, কালেকটিভের নানান ফর্ম, গোষ্ঠীগত অহং, সাম্প্রদায়িকতার অহং, রাষ্ট্রীয় অহং, এমনকি ধর্মীয় অহং। একটা ধর্ম সম্প্রদায়ের সাথে আর একটা, আজকে দেখছি যে রিলিজিয়াস ইনটলারেন্স আমরা ইউরোপে দেখেছি, সেই ইনটলারেন্সের কত রক্তপাত ইসলামের নামে, খ্রিস্টানিটির নামে। সুতরাং এই হচ্ছে অহংকারের একটা ইতিহাস, একটা চিত্র, এবং সেটা হচ্ছে বাধা। তারপরে শ্রী অরবিন্দ কি বলছেন, যে আমরা যে মনুষ্য সমাজ দেখি, সেই মনুষ্য সমাজ তিনটি মুখ্য ভেদ তার মধ্যে আমরা দেখতে পাই। একটা হচ্ছে, প্রথমটি নিপুণ কারিগরের সৃষ্টি, সুঠাম চাকচিক্যময় উজ্জ্বল অমল সুখকর, তাহাকে বহিয়া লইয়াছে বলবান সুশিক্ষিত অশ্ব, সে অগ্রসর হইতেছে সুপথে সযত্নে তরারোহিত অমন্থর গতিতে, সাত্ত্বিক অহংকার ইহার মালিক আরোহী, যে উপরস্থিত উত্তুঙ্গ প্রদেশে ভগবানের মন্দির, রথ তাহারই চারিদিকে ঘুরিতেছে, কিন্তু কিছু দূরে দূরে রহিয়া, সেই উচ্চভূমির খুব নিকট এসে পৌঁছিতে পারে না। যদি উঠিতে হয় রথ হইতে নামিয়া একা পদব্রজে ওঠাই নিয়ম। বৈদিক যুগের পরে প্রাচীন আর্যদের সমাজকে এই ধরনের রথ বলা হয়। বলছেন প্রথম যে সমাজ, আপাতত দৃষ্টিতে সে বাহ্যিকভাবে সে সুব্যবস্থিত, সুপরিকল্পিত এবং বাইরের দিক থেকে চাকচিক্যময়, ঐশ্বর্য সম্পন্ন, ডেভেলপড, বাইরের দিক থেকে শিক্ষা দীক্ষায় উন্নত, বৈজ্ঞানিক আবিষ্কারে, বিধি ব্যবস্থায় অনেক ছন্দময়, আমরা যাকে বলি উন্নত দেশ, সেই নিরিখে এই হচ্ছে তার চিত্র। এবং সমাজের এইটাকে তিনি বলছেন এটা একটা চাকচিক্যময় সমাজ, এবং সেখানে বলবান সুশিক্ষিত অশ্ব, সে অগ্রসর হইতেছে সুপথে সযত্নে তরারোহিত অমন্থর গতিতে। একে বলছেন এক সাত্ত্বিক অহংকার হচ্ছে এর চালিকা শক্তি, অর্থাৎ অহংকার আছে, কিন্তু সে অহংকারটা সাত্ত্বিক, একটু মার্জিত, একটু পরিশোধিত, বুদ্ধিদীপ্ত, যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু যে স্বপ্নের সমাজ, যে ঐক্য, স্বাধীনতা, জ্ঞান, শক্তি, যে সমাজের চারটি চাকা, যে রথের চারটি চাকা, সেই সমাজে সেই ঐক্য, স্বাধীনতা, জ্ঞান ও শক্তির পরাকাষ্ঠা যে আমরা দেখতে পাবো, সেই সমাজ এতৎ সত্ত্বেও কিন্তু সে সমাজ আমরা দেখিনি। সে সমাজের এই চারটি বৈশিষ্ট্য সম্পন্ন একটি আদর্শ সমাজ আমাদের কাছে এখনো পর্যন্ত ধরা দেয়নি। ইদানিংকালে আধুনিক সভ্যতার যদি ইতিহাস আমরা দেখি, তাই সে ভগবানের যে মন্দির, যে কাঙ্ক্ষিত সমাজ, যেখানে সাম্য, মৈত্রী ও স্বাধীনতা, যেখানে সৌভ্রাতৃত্ব, যেখানে প্রেম প্রীতি, কোনো প্রতিযোগিতা নেই, সহযোগিতা, সেই সমাজ
একটা কাঙ্ক্ষিত সমাজ, এই বিশ্ব স্রষ্টা যে মহা চৈতন্য যেই জগৎ সৃষ্টি করেছেন তার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজ সেই দিকে চলবে। শ্রী অরবিন্দ যে স্বপ্ন দেখেছেন একটা দিব্য সমাজ, তার আগে একটা নস্টিক বিইং আসবে, বিজ্ঞান ঘন চেতনা সম্পন্ন একটা প্রজাতি, সেই তারপরে একটা দিব্য সমাজ গড়ে তুলবে, ডিভাইন সোসাইটি, লাইফ টু বি ডিভিনাইজড। সেইখানে সে পৌঁছতে পারে না এই তথাকথিত উৎকর্ষ থাকা সত্ত্বেও। সুঠাম চাকচিক্যময় উজ্জ্বল অমল সুখকর আপাত দৃষ্টিতে উন্নত সমাজ যাকে বলি, অর্থনীতির নিরিখে, বৈজ্ঞানিক আবিষ্কারের নিরিখে, খাওয়া পড়ার নিরিখে, বাইরের শিক্ষা দীক্ষার নিরিখে আমরা তাকে উন্নত বলতে পারি, কিন্তু সেই তথাকথিত উন্নতি দিয়ে সেই কাঙ্ক্ষিত সমাজ আজ পর্যন্ত হয়নি। এখানে ভগবানের মন্দিরের চারিপাশে সে ঘুরিয়া বেড়াচ্ছে কিন্তু মন্দিরে সে ঢুকতে পারে। এখানে ভগবান খুব সিম্বলিক, ভগবান কথাটা খুব প্রতীকী। ভগবান মানে হচ্ছে সেই মহা চৈতন্য, যার সে এক নিরপেক্ষ মহাজাগতিক বিশ্বজাগতিক দৃষ্টি দিয়ে সৃষ্টিকে গড়েছেন আপন ছন্দে, যেখানে কোনো বিভেদ নেই তার চেতনার মধ্যে। স্তরবিন্যাস আছে, বৈশিষ্ট্য আছে, বৈচিত্র্য আছে, কিন্তু সেই চেতনার মধ্যে কোনো বৈষম্য নেই, ভেদ নেই। সেখানে সেই চেতনায় উঠলে সাম্য, মৈত্রী, স্বাধীনতা, সেখানে সুন্দর সত্য, সত্যম শিবম সুন্দরম। এখানে ভগবান কথাটি প্রতীক, সেই পরম পূর্ণতা। সেখানে পৌঁছতে গেলে এই তথাকথিত চাকচিক্যময় অমল সুখকর সমাজের যে গঠন তাই দিয়েও পৌঁছানো যাবে না। সেখানে উঠিতে হলে একদম ব্যক্তিকে তার আপন সাধনায়, আপন সিদ্ধিতে, আপন যোগ্যতায়, অন্তরের চেতনার উত্তরণে সেই ব্যক্তি থেকে গোষ্ঠী, সেই গোষ্ঠী চেতনার উত্তরণে একদিন সেই কাঙ্ক্ষিত সমাজ আসবে। সুতরাং যদি যেতে হয় সেই ভগবানের মন্দিরে পদব্রজে ওঠা, অর্থাৎ ইট ইজ এ সেলফ জার্নি। আমার হয়ে কেউ করে দেবে না, আমার হয়ে কেউ আমার উন্নতি করে দিতে পারে না, আমার হয়ে আমার পরিবর্তন কেউ করে দেয়, আমার রূপান্তর, আমার পরিবর্তন আমাকেই করতে হবে। সুতরাং এই যাত্রাটা আমার। ঠিক একইভাবে আমার মতো একটা গোষ্ঠী, একটা সংঘ সে প্রস্তুত হলে তবেই সে সেই ভগবানের মন্দির, অর্থাৎ সেই কাঙ্ক্ষিত সেই সমাজ নামক সেই যে সৌধ যদি তাকে বলি প্রতীকী অর্থে, সেখানে সে পৌঁছতে পারে। দ্বিতীয়টি কি? দ্বিতীয়টি হচ্ছে বিলাসী কর্মঠের মোটর গাড়ি, ধুলার ঝড়ের মধ্যে ভীম বেগে বজ্র নির্ঘোষে রাজপথ চূর্ণ করিয়া অশান্ত অশ্রান্ত গতিতে সে ধাইয়াছে ভেরির রবে শ্রবণ বধির, যাহাকে সম্মুখে পায় দলিয়া পিষিয়া চলিয়া যায়। যাত্রীর প্রাণের সংকট দুর্ঘটনা অবিরল, রথ ভাঙিয়া যায়, আবার কষ্টে সৃষ্টে মেরামতের পর সদর্প চলন। নির্দিষ্ট লক্ষ্য নাই, তবে যে নতুন দৃশ্য অনতি দূরে চোখের সম্মুখে পড়ে, এই লক্ষ্য, এই লক্ষ্য চিৎকার করিয়া রথের মালিক রাজসিক অহংকার সেই দিকে ছুটে। এই রথে চলায় যথেষ্ট ভোগ সুখ আছে, বিপদ অনিবার্য, ভগবানের নিকট পৌঁছানো অসম্ভব। আধুনিক পাশ্চাত্য সমাজ এই ধরনের মোটর গাড়ি। আজকে পাশ্চাত্য সমাজ, সেই সমাজের যে সংক্রমণ সেটা আমাদের ভারতীয় সমাজেও ঘটেছে। অর্থাৎ আমরা এমন একটা জীবন যাপন করছি একটা মোটর গাড়ির মতো, ভীষণ আকাঙ্ক্ষার বেগে চলেছি, আকাঙ্ক্ষার তাড়নায় জীবন যাপন করছি,
গভীর মনন, গভীর চিন্তন, গভীর ধ্যানময় চেতনার কোনো লক্ষণ সেখানে নেই। শুধু আকাঙ্ক্ষা, শুধু বাইরের সাফল্য, শুধু বাইরের প্রতিষ্ঠা, আপন অহংকারের প্রতিষ্ঠা, বাইরের চাকচিক্যময় সেই জৌলুস জীবন, সেই হচ্ছে সেই মোটর গাড়ি, সেই রকম একটা সমাজ। এবং আমরা যখন চলি, আমার আশপাশে, আমার চলায়, আমার চিন্তায়, আমার কর্মে, আমার পার্শ্ববর্তী মানুষ, সমাজ, তারা কতখানি উপকৃত কি ক্ষতিগ্রস্ত সে নিয়ে ভাবার অবকাশ নেই। আপনাকে ঘেরিয়া, শুধু ঘেরিয়া ঘেরিয়া মরি পলে পলে। অর্থাৎ আমি যা কিছুই করি, আমার মধ্যে সেই বিশ্বজনীন সেই দৃষ্টি নেই যে আমার কর্ম, আমার সিদ্ধান্ত, আমার ভাবনা, এই যে সমাজের মধ্যে আমি বাস করি, যাই নিয়ে আমার জীবন, যাকে কেন্দ্র করে আমার এই ব্যষ্টি জীবন, সেই সমাজ, সেই মানুষ তার দ্বারা উপকৃত না বঞ্চিত। সেটা প্রাকৃতিক ভারসাম্যের ক্ষেত্রেই হোক, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেই হোক, সমস্ত দিক থেকেই কিন্তু আমাদের এই সার্বজনীন ভাবনা এবং চিন্তা এবং তার পিছনে যে অকৃত্রিম প্রেম, সেটা নেই। একটা ইন্ডিভিজুয়ালিস্টিক ভোগবাদী জীবন। মুখে আমরা অনেক সহানুভূতি দেখাই, অনেক সময় অনেক বিষয়ে আমরা সহযোগী হই, কিন্তু মূলত আমাদের সমস্ত চিন্তা ভাবনা এই ক্ষুদ্র জীবনটার, এই ভোগবাদী জীবনটার, এই দেহকেন্দ্রিক জীবনটাকে ঘিরে যে আশা আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, সেটা এক ধরনের স্বার্থপরতা। তার মধ্যে বিশ্বজনীন চিন্তা নেই, বিশ্বজনীন সেই চেতনার যে প্রতিফলন সমস্ত কর্মের মধ্যে, স্বভাবের মধ্যে, আদান প্রদানের মধ্যে, পারস্পরিক সহমর্মিতার মধ্যে, সহযোগিতার মধ্যে, সেটা প্রতিফলিত হয় না। যখন নিজের ছোট্ট সংসারের ক্ষেত্রে যেমন আমি খুব সংবেদনশীল, এই বৃহত্তর সংসার, যে সমাজ, যার পরোক্ষ প্রত্যক্ষ সহযোগিতায় আমি জীবনযাপন করছি, সকলের সহযোগিতায়, সেই সমাজটা সম্বন্ধে, সেই সংসারটা, সেই বৃহত্তর সংসার সম্বন্ধে কিন্তু সেই একই রকম সংবেদনশীলতা, সহমর্মিতা, চিন্তা ভাবনা আমার নেই। আমরা নিজেকে গুটিয়ে আনি। আমরা সেলফ প্রিজার্ভিং সোসাইটি, আত্মসংরক্ষণশীল সেই সমাজ, সেইটার সাথে তিনি তুলনা করছেন। এটা একটা রাজসিক অহংকার, সেখানে সেই সাত্ত্বিকতার লক্ষণ নেই। এবং সেই রাজসিক অহংকার হলো বর্তমান পাশ্চাত্য সমাজ, যার প্রভাব আমরা আমাদের এই দেশেও আমরা দেখতে পাচ্ছি। তৃতীয়টি, মলিন পুরাণ কচ্ছপ গতি, আধ ভাঙা গরুর গাড়ি, টানে কৃষ অনশন ক্লিষ্ট আধ মরা বলদ, চলিতেছে সংকীর্ণ গ্রাম্য পথে। একজন ময়লা কাপড় পরা ভুড়ি সর্বস্ব শ্লথ অন্ধ বৃদ্ধ ভিতরে বসিয়া মহাসুখে কাদামাখা হুকা টানিতে টানিতে গাড়ির কর্কশ ঘ্যান ঘ্যান শব্দ শুনিতে শুনিতে অতীতের কত বিকৃত আদ স্মৃতিতে মগ্ন। এই মালিকের নাম তামসিক অহংকার। গাড়োয়ানের নাম দেখুন কি অপূর্ব তুলনা করেছেন, পুঁথি পড়া জ্ঞান। সে পঞ্জিকা দেখিতে দেখিতে গমনের সময় ও দিক নির্দেশ করে, মুখে এই বুলি, যাহা আছে বা ছিল তাহাই ভালো, যাহা হইবার চেষ্টা তাহাই খারাপ। এই রথে ভগবানের নিকট না হোক, শূন্য ব্রহ্মে পৌঁছিবার বেশ আশু সম্ভাবনা আছে। শ্রী অরবিন্দ তামসিক অহংকারের করে বলেছেন, প্রাচীনতার কথা বলেছেন, অন্ধ সংস্কারের কথা বলেছেন। যারা অতীতকে নিয়ে থাকতে চাই, অতীতের জ্ঞান, অতীতের শাস্ত্র, অতীতের মতবাদ, অতীতের শিক্ষা, সেই অতীত আমাদের পিছু টেনে ধরে। আমাদের মধ্যে একটা আত্মসুখ, যা জেনেছি সেই জানাই শ্রেষ্ঠ, সেটাই খুব সুখকর, সেটাই খুব তৃপ্তিদায়ক, সেটাই আমাদের নিরাপত্তা দেয়। নতুন কোনো ঝুঁকি, নতুন কোনো পরীক্ষা নিরীক্ষা, নতুন কোনো অজানা ভবিষ্যৎ আমাদের দরকার নেই। যা আছি তাই ভালো।
এই যে প্রাচীনতা, এই যে পরিবর্তন বিমুখতা, এটাকে বলছেন তামসিক অহংকার। এবং এর চালিকা শক্তি কি? পুঁথি পড়া জ্ঞান। সে পঞ্জিকা দেখিতে দেখিতে গমনের সময় অধিক নির্দেশ করে, আর বলে যাহা আছে বা ছিল তাহাই ভালো। অর্থাৎ সেই প্রাচীনতা যেখানে শাস্ত্র একটা সময় সহায়ক, শাস্ত্র একটা সময় পায়ের বেড়ি। কেন শাস্ত্র কি? প্রতি যুগে সমকালীন সময়ে যে সত্য মহামানবদের জীবন থেকে উৎসারিত হয়, তারা প্রত্যক্ষ করেন সেই সত্য পরবর্তীকালে তাদের যে অনুগামী তারা তাকে শাস্ত্র বলে অনুসরণ করেন। কিন্তু শাস্ত্র একটা প্রেক্ষিতে সৃষ্টি হয়, কিন্তু যুগ এগিয়ে চলে, মহাকাল এগিয়ে চলে, কাল নিরবধি। পিছনের সে অতীতের শাস্ত্র দিয়ে যে আগামী ভবিষ্যৎকে যখন তারা করতে চেষ্টা করে, সেখানেই বিপত্তি। বরং নিত্য নতুন শাস্ত্রের জন্ম নেবে সেই অন্তর্বোধ থেকে, সে অন্তর্জ্ঞান থেকে, সে অন্তর উপলব্ধি থেকে। এখানে ভিতরে অন্তর্যামী বসে রয়েছেন সেই শাশ্বত জ্ঞানের মহাচৈতন্যের ব্যক্তিগত প্রতিনিধি, যাকে আমরা বলি অন্তরাত্মা। সেইখান থেকে নিত্য নতুন উপলব্ধি আসবে। তা কখনোই অতীতের যে জ্ঞান তার প্রতিদ্বন্দ্বী নয়, কিন্তু অতীতের জ্ঞানের যে সীমাবদ্ধতা, তার যে সময় উপযোগিতা, সেটা সেই সমকালীন, তাকে পেরিয়ে আসতে হবে। কেন আমরা যাকে বলি ভগবান, সে মহাচৈতন্য, তিনি অসীম অনন্ত, তার চলার পথে শেষ কিছু নেই, তিনি অসীম। তাহলে আমাদের চলার পথ হচ্ছে সেই অসীমের পানে। সেখানে সেই তামসিক অহংকার যে সমাজ, যাকে শ্রী অরবিন্দ তুলনা করেছেন, তার পুঁজি হচ্ছে পুঁথি পড়া জ্ঞান। শাস্ত্র, কতগুলো প্রাচীন মতবাদ, সেটা রাজনীতি হতে পারে, ধর্মীয় হতে পারে। প্রকৃত আধ্যাত্মিকতা হচ্ছে ভিতরের বোধ থেকে নিজেদের জীবনকে গড়ে তোলা, সে অন্তর্বোধ। প্রতিদিন নতুন নতুন শাস্ত্র জন্ম নেবে সেখান থেকে, নতুন উপলব্ধি। কিন্তু তামসিক অহংকারের সমাজ তাতে বাধা দেয়। যেমন আজকে আমরা দেখছি, যখনই নতুন কোনো বক্তব্য আসে, নতুন চিন্তা আসে, সমকাল থেকে যারা অনেক এগিয়ে ভাবেন, তারা সমকালীন সমাজে বিপুল তারা প্রতিরোধের সম্মুখীন হন। বহু মহামানবরা সেই যার শিকার, জোয়ানা বার্গকে মরতে হয়েছে, অগ্নিদগ্ধ হয়ে, গ্যালিলিওকে হত্যা করা হয়েছে। তিনি একটা সমকালীন খ্রিস্টান সমাজের সত্য যে পৃথিবী, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, সেটাকে তিনি আবিষ্কারের মাধ্যমে পাল্টে দিয়েছিলেন। সেইটা সেই সমাজ মানতে পারেনি, গ্যালিলিওর মৃত্যু হলো। সক্রেটিস নতুন কথা বলেছেন, গোটা রাষ্ট্রের প্রচলিত যে নিয়ম কানুন, তার সিস্টেম, তার বিরুদ্ধে বলেছেন। তাকে তার প্রাণ হারাতে হলো সত্যের জন্য। সমকালীন সমাজ এরকম মহামানবদের প্রতি চিরকাল অবিচার করেছে। সুতরাং ভবিষ্যৎ যেখানে এগিয়ে চলেছে, সেখানে শ্রী অরবিন্দ বলছেন এই তামসিক অহংকার একটা বড় বাধা। আমাদের অর্জিত জ্ঞান অতীত কখনো কখনো শৃঙ্খল, অতীত কখনো কখনো অন্তরায় চলার পথে। তামসিক অহংকারের গরুর গাড়ি যতক্ষণ গ্রামের কাঁচা পথে চলে, ততক্ষণ রক্ষা। যেদিন জগতে রাজপথে এসে উঠে আসবে, যেখানে ভুরি ভুরি বেগ দীপ্ত মোটরের ছোটাছুটি, তখন তাহার যে কি পরিণাম হইবে, সে কথা ভাবিতেই প্রাণ শিহরিয়া উঠে। বিপদ এই যে রদ বদলানোর সময় চেনা বা স্বীকার করা তামসিক অহংকারের জ্ঞান শক্তিতে কুলায় না, চিনিবার প্রবৃত্তিও নাই, তাহা হইলে তাহার ব্যবসা ও মালিকত্ব মাটি। সমস্যা যখন উপস্থিত, যাত্রীদের মধ্যে কেহ কেউ বলেন না থাক, ইহাই ভালো, কেননা ইহা আমাদেরই। তাহারা গোঁড়া অথবা ভাবুক দেশভক্ত। কেউ কেউ বলেন এদিক ওদিকে মেরামত করিয়া লও না,
এই সহজ উপায়ে নাকি গরুর গাড়ি অমনি অনিন্দ অমূল্য মটরে পরিণত হইবে। ইহার নাম সংস্কারক, ইহাদের নাম সংস্কারক। কেউ কেউ বলেন পুরাতন কালে সুন্দর রথটি ফিরিয়া আসুক, তাহারা সেই অসাধ্য সাধনের উপায় খুঁজিতে মাঝে মাঝে প্রয়াসী। আশার অনুরূপ ফল যে হইবে তাহার বিশেষ কোনো লক্ষণ কিন্তু নাই। এই যে প্রাচীনতা, এই প্রাচীনতা দিয়ে যখন আমরা এই আধুনিক ভোগবাদী সভ্যতা, একটা দুর্মর গতিতে ছুটি চলা সভ্যতা, একটা দিশাহীন সভ্যতা, একটা জটিল কোলাহল মুখর যে জীবন, ভয়ানক সেখানে নানান রকম শক্তির খেলা চলছে, প্রতিযোগিতা চলছে, হিংসা, তার মধ্যে যখন সেই রাজপথে, যখন সেই সমাজের মধ্যে সেই প্রাচীনতার দৃষ্টি নিয়ে সেই গরুর গাড়িটি যখন ঢুকে পড়ে, তখন সে দিশাহারা হয়ে যায়। তার প্রাণ শিউরে ওঠে যে কি, এ কি অবস্থা। তখন সে বলে যে দরকার নেই বাপু, আমরা অতীতে ফিরে যাই, আমাদের যে গরুর গাড়িটি সেটাই ভালো, আমরা যেটুকু জেনেছি সেই জানা দিয়েই আমাদের জীবনকে চালাই। আমাদের আর ওই ওদিকে যে যে সামনের যে সমাজ যেটা দেখছি তাকে আমাদের সেদিকে যাওয়ার দরকার নেই, সে নিয়ে ভাবনার দরকার নেই, তার মধ্যে নিজেদের এই জীবনকে অতিবাহিত করার দরকার নেই, তাকে পরিবর্তন করার চিন্তাটাও বাতুলতা, দিশাহারা হয়ে যায়। শ্রী অরবিন্দ বলছেন এই যে বিপুল পরিবর্তনের সামনে প্রতি মুহূর্তে আমরা দাঁড়িয়ে, ভাঙা গড়ার মধ্য দিয়ে একটা নতুন ভবিষ্যৎ আসবে, থিসিস অ্যান্টিথিসিস তারপর সিনথিসিস, প্রতি মুহূর্তে সেই সংঘর্ষের মধ্য দিয়েই, ভুলের মধ্য দিয়েই সঠিক ভাবে আমরা অভিজ্ঞতা নিয়ে চেতনা ঋদ্ধ হয়ে এগোবে, সেই ঝুঁকি কেউ নিতে চায় না। সেই প্রাচীনতা তার অন্তরায়, সেই সমাজের জটিলতা দেখে, এই বিপর্যয় দেখে, এই সংঘর্ষ দেখে সে সারেন্ডার করে, আত্মসমর্পণ, দরকার নেই, যেমন আছে থাক। ফলে সেই স্থবির, সেই দিশাহীন সমাজ কিন্তু দীর্ঘায়িত হয় এবং প্রাচীনেরা তারা নীরবে তাদের প্রাচীনত্বকে নিয়ে আঁকড়ে থাকেন। আর সেই মোটর গাড়ি নামক সেই যে রথটি, সেই যে গাড়িটি, সে দ্রুত বেগে ছুটে চলছে, সেই অহংকার দীপ্ত, সেই ভোগ ঐশ্বর্য সম্পন্ন সমাজ দিশাহীন ভাবে চলছে, সে চলাটাও দীর্ঘায়িত হয় তখন। কেন? তাকে বদলাবার ভাবনা কারোর মধ্যে থাকে না। তিনটির যে এই সমাজের তিন রকম যে তিনি উদাহরণ দিয়েছেন, তিনটির মধ্যেই যদি পছন্দ করা অনিবার্য হয়, আরো উচ্চতর চেষ্টা যদি আমরা পরিহার করি, যদি তার এই তিনটে সমাজের মধ্যে যদি কোনো একটা জিনিস, কোনো একটা সমাজকে আমাদের বেছে নিতে বলা হয়, আর ওই ঊর্ধ্বতর যেখানে ভগবানের মন্দির বলে তিনি কল্পনা করেছেন, সত্যের পরাকাষ্ঠা, সৌন্দর্যের পরাকাষ্ঠা, সবকিছুর একটা পূর্ণতা, সেখানে যদি যাবার চেষ্টা না করা হয়, তাহলে আমরা সাত্ত্বিক অহংকারের নতুন রথ নির্মাণ করা যুক্তিযুক্ত বলে মনে করি। কিন্তু জগন্নাথের রথ যতদিন সৃষ্ট না হয়, অর্থাৎ সেই রথের যে চাকা, যার চারটি চাকার তিনি চারটি নাম দিয়েছেন, এক ঐক্য, দুই স্বাধীনতা, তিন জ্ঞান, চতুর্থ শক্তি, এই চারটির সমন্বয়ে, চারটি চাকার সংযোগে যদি সেই রথ করে না ওঠে, ততদিন সেই জগন্নাথের রথ, সেই আদর্শ সমাজ, সেই আদর্শ জীবন গড়ে উঠবে না। সেটি হচ্ছে আমাদের কাছে আদর্শ। মনুষ্য জাতি গুপ্ত বিশ্ব পুরুষের প্রেরণায় তাহাকেই গড়িতে সচেষ্ট, কিন্তু প্রকৃতির অজ্ঞান বসে গড়িয়া বসে অন্যরূপ প্রতিমা। মানুষ চাইছে হেটা নয়, হেটা নয়, অন্য কোথা। যে জীবনের মধ্যে আছে সেই জীবনেও তার শান্তি নেই, কোথাও এক অতৃপ্তি, সে ভোগে মনে করছে শান্তি, সে ভোগ ভোগ হয়ে যাওয়ার পরে ভাবছে যেন আর অন্য কিছু, সে হাঁটতে বেড়াচ্ছে, অস্থিরতা, কিন্তু জানে না আসল সমস্যা কোথায়। এইটা হচ্ছে সেই ভিতরের সেই চাওয়া, ভিতরের সন্ধান, কিন্তু সেই সন্ধান জ্ঞানের আলো পায়নি, অজ্ঞানের আলো দ্বারা, অজ্ঞান চেতনার দ্বারা পরিবৃত বলে
সে সর্বদাই খুঁজে চলেছে আর নানান রকম পরীক্ষা নিরীক্ষা করছে, আর বারবার সেই ভুল পরীক্ষা, ভুল আবর্তের মধ্যে গিয়ে তার জীবন ওষ্ঠাগত হচ্ছে, বিপর্যস্ত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে। কিন্তু এর পিছনে একটা ইঙ্গিত আছে, দাঁড়িয়ে থেকো না, দেখো, সন্ধান করো। যাকে তুমি জীবন বলছো, জীবনের মধ্যে এত সমস্যা, যে জীবনের মধ্যে সুখ চেয়েছিলে সে সুখের মধ্যে এত অশান্তি, ভোগের মধ্যেও এত অতৃপ্তি, যার জন্য অবসাদ, যার থেকে আত্মঘাতী, আত্মহত্যা। খালি বিকল্পের সন্ধান করো, সাম্যের সন্ধান করো, মৈত্রীর সন্ধান করো, প্রকৃত স্বাধীনতার সন্ধান করো, অন্তরের স্বাধীনতা। কিন্তু মানুষ যে শিক্ষা দীক্ষা, যে জ্ঞান, যে চেতনার মধ্যে আছে, সে অজ্ঞানতার বশত সে ভুল করে গড়ে বসে অন্য এক প্রতিমা। একটা ভ্রান্ত সমাজ ব্যবস্থাকে বদলানোর জন্য একদল প্রতিবাদ করে, সংঘর্ষ করে, নির্বাচনে সরকার বদলায়, বিপ্লবে শাসক বদলায়, কিছুদিন পর দেখা যায় সেই আদর্শ সমাজ, আদর্শ জীবন সুদূর পরাহত। কেন সেখানেও রয়েছে অজ্ঞানতা, প্রকৃত সেই জ্ঞান নেই। হয় বিকৃত অসিদ্ধ কুৎসিত, নয় চলনসই অর্ধসুন্দর বা সৌন্দর্য সত্ত্বেও অসম্পূর্ণ। শিবের বদলে হয় বামন, শিব গর্তে বামন, নয় রাক্ষস, নয় মধ্যম লোকের অর্থ দেবতা। তিনি প্রতীকী অর্থে এগুলোকে তুলনা করেছেন, যে আমরা যাকে বলি উন্নত সমাজ, শিক্ষিত সমাজ, বুদ্ধিমান সমাজ, জ্ঞানী মানুষ, সেটাও সেই পূর্ণতার আলোকে সে অনেক পিছিয়ে আছে। সেই মানদণ্ডে আমাদের সেই পূর্ণতা, আমরা একে কখনো আদর্শ অবস্থা বলতে পারি না। জগন্নাথের রথের প্রকৃত আকৃতি বা নমুনা কেউ এখনো জানে না, অর্থাৎ কিভাবে সেটা গড়ে উঠবে, কি তার চেহারা নেবে, তার কোনো বিধিবদ্ধ অনর রূপ কেউ দিতে পারে না। কেন সেটা ভবিষ্যতের মধ্যে ভাঙতে ভাঙতে গড়বে, গড়তে গড়তে আবার ভাঙবে, আবার গড়বে, একটা নতুনের যাত্রা। শেষে সে এমন একটা জায়গায় পৌঁছবে, সেই চলার পথের কোনো স্থির মানচিত্র নেই। আপন অভিজ্ঞতায়, চেতনার আদলে, চেতনার উজানে যেতে যেতে সেই একদিন সেই কাঙ্ক্ষিত সেই জায়গায় আমরা পৌঁছবো। কোনো জীবন শিল্পী তা আঁকতে পারে না। যেমন কার্ল মার্কস, তিনি একটা আদর্শ সমাজ ব্যবস্থা কিভাবে আসবে তার কতগুলো ছক দিয়েছিলেন, সেই ছকে হয়নি। এমনকি সোশ্যালিস্ট সমাজও আজকে নেই। আজকে সেখানে ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের মিশ্রণ ঘটে গেছে চীনে। রাশিয়ায় সেই সোভিয়েত নেই, সেইখানেও ব্যক্তি মালিকানা, প্রাইভেটাইজেশন এসেছে। সুতরাং সমাজতন্ত্রের যে ক্লাসিক্যাল থিওরি সেটাও নেই। সুতরাং কোনো জীবন শিল্পী তাকে সঠিক রূপ দিতে পারে না। যারা রূপ দিয়েছে বুদ্ধিগতভাবে দেখেছে যে কল্পনা এক জিনিস, বাস্তব এক জিনিস। কারণ মানুষের প্রকৃতি এরকম যান্ত্রিক কোনো দ্রব্য নয় যাকে ছাঁচে ঢেলে তাকে ইচ্ছা মতো রূপ দেওয়া যায়। দ্রষ্টা কর্তা অনেক, ভগবত বিভূতির অনেক চেষ্টায় আস্তে আস্তে বাহির করিয়া স্থূল জগতে প্রতিষ্ঠা করা অন্তর্যামীর অভিসন্ধি। জগন্নাথের এই রথের আসল নাম সমাজ নয়, সংঘ, কমিউনিটি, সোসাইটি না, কমিউনিটি। একটা কমিউনিটি গড়ে উঠবে সুন্দর প্রথমে, যেমন শ্রী অরবিন্দ আশ্রম একটা কমিউনিটি, যেমন অরবিন্দ আন্তর্জাতিক নগরী একটা কমিউনিটি। একটা কমিউনিটি গড়ে উঠবে, জনসংঘ, সেই উদ্বুদ্ধ আলোকিত সেই সমষ্টি যাকে তিনি বলছেন জনসংঘ, জনতা নয়। কারণ জনতা কথাটার মধ্যেই রয়েছে একটা মাস আনকনসিয়াসনেস, কালেকটিভ আনকনসিয়াস, যেটাকে ফ্রয়েড বলেছেন। সেই জনতা নয়, আমজনতা নয়, একটা জনসংঘ। সেই জনসংঘই গড়ে উঠবে এবং জায়গায় জায়গায় সেই জনসংঘই আস্তে আস্তে সমাজের মধ্যে তার প্রভাব বিস্তার করবে। সমাজ কাছে সামনে দৃষ্টান্ত হবে। আত্মজ্ঞানের, ভাগবত জ্ঞানের ঐক্যমুখী শক্তির বলে সানন্দে গঠিত
বন্ধন রহিত অচ্ছেদ্য সংহতি ভাগবত সংঘ। অনেক সমবেত মনুষ্যের একত্র কর্ম করিবার উপায় যে সংহতি, তাহাই সমাজ নামে খ্যাত। সহস্র সহস্র মানব কর্মার্থে ও কামার্থে সমবেত, এক ক্ষেত্রে নানা লক্ষ্যের দিকে ধাবিত, কে আগে যায় কে বড় হয় তাহা লইয়া ধস্তাধস্তি কম্পিটিশন। যেমন অন্য সমাজের সঙ্গে তেমন পরস্পরের সঙ্গেও যুদ্ধ ও ঝগড়াঝাটি। এই কোলাহলের মধ্যে শৃঙ্খলার জন্য, সাহায্যের জন্য, মনোবৃত্তি চরিত্রোত্থার জন্য নানা সম্বন্ধ স্থাপন, নানা আদর্শের প্রতিষ্ঠা। ফলে কষ্টসিদ্ধ অসম্পূর্ণ অস্থায়ী কিছু, ইহাই সমাজের প্রকৃত সংসারের চেহারা। দেখুন, আজকে সবচেয়ে স্বপ্নের সমাজ একটা সাম্যবাদী সমাজ, তাই না? সেই সাম্যবাদী সমাজের প্রথম প্রাথমিক একটা প্রচেষ্টা হয় রাশিয়া 1917 সালে, তারপর এশিয়ার ভূখণ্ডে 1949 সালে চীনে। আজকে দেখুন, শ্রী অরবিন্দ এখানে বলেছেন রাশিয়ার সাথে চীনের বৈরিতা, অথচ দুটোই সেই সংজ্ঞা অনুযায়ী সমাজতান্ত্রিক বিপ্লবের পুরোধা। সেই একই মহান মার্কসের, দার্শনিক মার্কসের দ্বারা উদ্বুদ্ধ হয়ে সে দেশে বিপ্লব ঘটেছে। দুদেশের মধ্যে বৈরিতা, পারস্পরিক বোঝাপড়ার অভাব, প্রতিযোগিতা। ভিয়েতনামের সাথে চায়নার আজকে কি বিপুল প্রতিযোগিতার সম্পর্ক, প্রায় অহিনকিল সম্পর্ক। দুটোই সেই একই সমাজতান্ত্রিক আদর্শের দ্বারা উদ্বুদ্ধ একটি ছোট দেশ, একটা বৃহত্তর দেশ। তাহলে নিজেদের যে ব্যক্তিগত যে লক্ষ্য, ব্যক্তিগত লক্ষ্যটাই নানান রকম কর্মের অভিসন্ধিতে ব্যবহারিক কার্যসিদ্ধির উদ্দেশ্যে তা প্রযুক্ত, তা স্থাপিত হয়েছে বাস্তবে আদর্শকে পিছনে ফেলে রেখে। ব্যবহারিক প্রতিষ্ঠা, আত্মপ্রতিষ্ঠা, সেটা ব্যক্তি থেকে রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্র সে নিজের আত্মপ্রতিষ্ঠার জন্য অন্যের রাষ্ট্র একই আদর্শ একই লক্ষ্যের দ্বারা উদ্বুদ্ধ, তাদের ব্যবহারিক জগতের মধ্যে প্রতিযোগিতা, ধাক্কাধাক্কি, নানান রকম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, রাষ্ট্র বনাম রাষ্ট্র। তাহলে আদর্শ অধরা। তার কারণ যে মহা চৈতন্য, যে আত্মিক উন্নতি, যে আত্মার আলোকে পরিবর্তন, যার প্রতিষ্ঠা ঐক্য, স্বাধীনতা, জ্ঞান ও শক্তির মাধ্যমে, যা জগন্নাথের রথের চারটি চাকার এই চারটি নাম দিয়েছেন, সেগুলো বাস্তবে অধরা। তার কারণ সেই মহা চেতনার বিকাশ সেখানে ঘটে নাই। ফলে সবই কিন্তু অধরা, এবং যাকে লক্ষ্য বলে ভেবেছিল সেই লক্ষ্য পৌঁছানোর ক্ষেত্রে সে সেখান থেকে অনেক দূরে আছে। এবং এটাই হচ্ছে বাস্তব সমাজের চেহারা। ভেদকে ভিত্তি করিয়া এই প্রাকৃত সমাজ। কোথায় ভেদ নেই? আজকে বারবার একটা নাম আসছে, আজকে কোভিড নামক একটা মহা সংক্রামিত ভাইরাস গোটা পৃথিবীকে বিপর্যস্ত করে ফেলেছে। তার উৎস সেই উহান প্রদেশ, চীনের। দেখুন, সেখানেও কিন্তু ব্যাপক অশান্তি, ব্যাপক বিদ্রোহ। বিশেষজ্ঞরা বলছেন যে চায়নার মধ্যে যেন তিনটে টুকরো হয়ে যাবে। সেখানেও শ্রমিকদের মধ্যে অসন্তোষ, ব্যাপক জনবিক্ষোভ, এই সমস্ত নানা ইস্যু নিয়ে। তাহলে যারা মহান সেই মার্কসের আদর্শের কথা বলেছিলেন, আজকে তারা গোটা পৃথিবীর সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে অপরাধী হিসাবে। এই হচ্ছে বাস্তবতা। যাকে চাকচিক্যময় সেই সুন্দর মোটর গাড়ির সাথে তিনি তুলনা করেছেন শ্রী অরবিন্দ। এই হচ্ছে সেই চাকচিক্যময়, আপাত সুন্দর, সেই উন্নত সভ্যতা, শিক্ষিত সমাজের বাস্তব চেহারা। সে কাঙ্ক্ষিত সেই জগন্নাথের রথ হয়ে ওঠেনি, উঠতে পারে না। তার মধ্যে সেই চেতনা, সেই দৃষ্টিভঙ্গি, সেই উপলব্ধি যতক্ষণ না আসছে, কি ব্যক্তি কি গোষ্ঠী, এবং গোষ্ঠী থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্রের মধ্যে না আসছে। শ্রী অরবিন্দ বলছেন, যতই মুখে বলি না কেন সাম্য, মৈত্রী, স্বাধীনতার কথা, বাস্তবে এই বুদ্ধিদীপ্ত, বিদ্যা অর্জিত, অর্থবান সম্পন্ন সমাজ কিন্তু ভেদ ভিত্তিক সমাজ।
আদর্শ সমাজের গড়ন ঠিক ইহার বিপরীত। ঐক্য ভিত্তি আনন্দ বৈচিত্র্যের জন্য, ভেদের নয় পার্থক্যের খেলা। সমাজে পাই শারীরিক মানুষ কল্পিত ও কর্মগত ঐক্যের আভাস। আত্মগত ঐক্য সংঘের প্রাণ, আত্মগত ঐক্য, চেতনায় এক, আমরা একই আত্মা, একই চেতনা থেকে সৃষ্ট এই জীব, সব কিছুর মনে রয়েছে সেই মহাজাগতিক ঐক্য। সেই ঐক্যের বন্ধনে আমরা বাধা। এই ভিতরের যে ঐক্যবোধ, আত্মার ঐক্য, চেতনার ঐক্য, স্বার্থের ঐক্য নয়, সম্প্রদায়ের ঐক্য নয়, সংসারের এই ভেদ বুদ্ধি দ্বারা নিয়ন্ত্রিত ঐক্য না, সেই ঐক্য আজ আছে ভাঙবেই। যার জন্য স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ, পুত্র কন্যার মধ্যে বিরোধ, একেবারে সংসার থেকে সমাজের মধ্যে। কেন সেখানে সেই আত্মিক সমাজ নেই, আত্মার গঠনের সমাজ নেই, সেই যে পরম চৈতন্যের দ্বারা উপলব্ধ যে জীবন, সেই জীবন নেই। শুধু সেখানে সার্থক সংঘাত ঘটবেই, বৈষম্য আসবেই, প্রতিযোগিতা আসবেই। আংশিকভাবে সংকীর্ণ ক্ষেত্রে সংস্থাপনের নিষ্ফল চেষ্টা কতবার হইয়াছে, হয় তাহা বুদ্ধিগত চিন্তার প্রেরণায়, যেমন পাশ্চাত্য দেশ, নয় নির্মাণমুখ কর্মবিরতি স্বচ্ছন্দ অনুশীলন পথে। অর্থাৎ এই যে জীবন বিমুখ যে একটা সাধনা, বৈকুণ্ঠের সাধনা, নির্বাণের সাধনা, যেটাকে শ্রী অরবিন্দ বলছেন প্রাচ্যের যে একটা সময় যে প্রবণতা ছিল, সেটাকেও তিনি সমালোচনা করেছেন ধর্মের নামে। জগৎ বিমুখতা, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, যে একটা প্রবণতা ছিল শঙ্করের আমল থেকে, সেইটাকে শ্রী অরবিন্দ বলছেন এটা খণ্ডিত সত্য। ব্রহ্ম সত্য, জগৎ সত্য। ব্রহ্ম মানে সেই মহাজাগতিক পরম চৈতন্য, যেখান থেকে সবকিছু সৃষ্টি হয়েছে। তিনি সৃষ্টি করেছেন তার আপন খেয়ালে, ভাববিলাসিতায়, আনন্দের ছলে। সেই সৃষ্টির মধ্যেও সেই সত্য রয়েছে, শুধু অজ্ঞানের দ্বারা আবরিত। সেই চেতনার অজ্ঞানতাটাকে উন্মোচন করে দিলে এই সৃষ্টিও ভগবান। সর্বং খল্লিদং ব্রহ্ম, পাশাপাশি অহম ব্রহ্মাস্মি, আমিও সেই ভগবান, আর সমস্ত জগৎও সেই ব্রহ্ম। সে একই চেতনার সৃষ্টি। আমিও সেই মহা চৈতন্য, যা আমার মধ্য দিয়ে প্রকাশিত হবে, যিনি আমার মধ্যে নেমে এসেছেন আমাকে ফুটিয়ে তুলতে। আমি যদি সচেতন ভাবে সেই চেতনার সাথে সংযোগ স্থাপন করি, এ হচ্ছে জার্নি। শ্রী অরবিন্দ সেই ইঙ্গিত বারবার করেছেন। যেমন পাশ্চাত্য দেশে নয় নির্বাণমুখ কর্মবিরোধী স্বচ্ছন্দ অনুশীলনার্থে, যেমন বৌদ্ধদের নয় বা ভাগবত ভাবের আবেগে, যেমন প্রথম খ্রিস্টীয় সংঘ। কিন্তু অল্পের মধ্যেই সমাজের যত দোষ, অসম্পূর্ণতা প্রবৃত্তি ঢুকিয়া সংঘকে সমাজে পরিণত করেন। দেখেছেন অতীতের এক্সপেরিমেন্ট ফেল করে গেছে, সেগুলো আজকে মনে হয় ইউটোপিয়া। খ্রিস্টীয় সমাজের যে স্বপ্ন, চঞ্চল বুদ্ধির চিন্তা টেকে না, পুরাতন বা নতুন প্রাণ ও প্রবৃত্তির অদম্য স্রোত ভাসিয়া যায়। ভাবের আবেগ এই চেষ্টার সাফল্য অসম্ভব। ভাব নিজের ক্ষরতায় পরিশ্রান্ত হইয়া পড়ে। নির্বাণকে একাকী খোঁজা ভালো। নির্বাণ প্রিয়তার সঙ্গ সৃষ্টি একটা বিপরীত কাণ্ড। সংঘ স্বভাবত কর্মের সম্বন্ধের লীলাভূমি। ভাবের আবেগে এই চেষ্টার সাফল্য অসম্ভব। শুধু ভাব দিয়ে এই স্বপ্নের সমাজ গড়া যাবে না, স্বপ্নের জীবন। ভাব নিজের ক্ষরতায় পরিশ্রান্ত হইয়া পড়ে। ভাবের একটা সময় সে আশাহত হয়ে যায়, মাঝপথে দাঁড়িয়ে পড়ে নানান রকম প্রতিবন্ধকতার সামনে। সে নিজেকে মেনে ধরতে পারে না, সে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে না। নির্বাণকে একাকী খোঁজা ভালো। নির্বাণ প্রিয়তার সঙ্গ সৃষ্টি একটা বিপরীত কাণ্ড। নির্বাণ প্রিয়তার সঙ্গ সৃষ্টি অর্থাৎ জগৎ যেরকম চলছে চলছে, আমরা জগতের থেকে আলাদা। আমরা আমাদের সাধনায় আমরা ব্রহ্মের চেতনার সাথে বিলয়ন হয়ে যাব। আমরা মোক্ষে সাধনায় আমরা নিজেদেরকে যুক্ত করব। এই যে মঠের যে সাধনা, এই যে নির্বাণের সাধনা, শ্রী অরবিন্দ এটাকে এনকারেজ করেননি। এটাকে তিনি সার্বিক সমাজের একটা আদর্শ
পদ বলে বিবেচিত মরণ, যদিও সেটা নির্দিষ্ট যারা সেই প্রেরণায় ছিল সেটা তাদের জন্য, সেটা কখনো সমাজের পক্ষে একটা আদর্শ ব্যবস্থা হতে পারে না। যেদিন জ্ঞান কর্ম ভাবের সামঞ্জস্য একীকরণের আত্মগত ঐক্য দেখা দিবে সমষ্টিগত বিরাট পুরুষের ইচ্ছা শক্তির প্রেরণায়, সেদিন জগন্নাথের রথ জগতের রাস্তায় বাহির হইয়া 10 দিক আলোকিত করিবে। অর্থাৎ সেই জ্ঞান, সেই শক্তি, সেই ঐক্য, সেই স্বাধীনতার যে চেতনা মানুষের মধ্যে জেগে উঠবে, তাই দিয়ে যে সমাজ, সেই রথ তখন জগৎকে আলোকিত করবে, 10 দিক সে আলোকিত করবে। সত্যযুগ নামিবে পৃথিবীর বক্ষে, মর্ত মানুষের পৃথিবী হইবে দেবতাদের খেলার শিবির, ভগবানের মন্দির নগরী, টেম্পল সিটি অফ গড, আনন্দপুরী। শ্রী অরবিন্দ কিন্তু তার সমস্ত দর্শনের মধ্যে তিনি লাইফ ডিভাইনের সমস্ত বিশ্ব ইতিহাসকে সামনে রেখে তিনি কিন্তু সবকিছু বিশ্লেষণ করেছেন। তিনি তার হিউম্যান সাইকেল, দি সাইকোলজি অফ সোশ্যাল ডেভেলপমেন্ট যেখানে লিখেছেন, দি আইডিয়াল অফ হিউম্যানিটি, যেখানে সমস্ত ইতিহাসের প্রেক্ষাপটে যে ইতিহাসের শিক্ষাটা কি, ইতিহাসে কত এক্সপেরিমেন্ট হয়েছে ধর্মের নামে, সমাজ দর্শনের নামে, জড়বাদের নামে, কিন্তু সেগুলো আমাদের কি দিয়েছে? যতটুকু দিতে পেরেছে তাকে সম্মান দিয়েছেন, তার থেকে যে বেশি দিতে পারেনি সেটিটাকে তিনি ইতিহাসের প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছেন, সমকালীন ইতিহাসের প্রেক্ষাপটে। তাহলে তার বিকল্প কি? তিনি এক অদ্ভুত সমন্বয় করেছেন, সিনথেসিস বিটুইন দ্য স্পিরিট অ্যান্ড দি ম্যাটার, জড় এবং চেতনার সমন্বয়। সেই জন্য তার সমস্ত লেখার মধ্য দিয়ে সেই নতুন জীবন শৈলী, সেই নতুন রাস্তার কথা, নতুন ভবিষ্যতের কথা আছে। এবং তিনি যে সমস্ত লক্ষণগুলো বলেছেন, কিভাবে সেই পুরাতন সমাজ ভাঙবে, তার সংকট কি আসবে, তার বিকল্প কি আস্তে আস্তে চিহ্নগুলো দেখা দেবে, তার সিমটমগুলো আমরা যদি আজকে ইতিহাসের প্রেক্ষাপটে দেখি, দেখব কি অসম্ভব রকমের সত্য তার সেই দিব্য দৃষ্টি। শ্রী অরবিন্দ যা বিস্তৃত ভাবে লাইফ ডিভাইনে বলেছেন, তার হিউম্যান সাইকেলে বলেছেন, লাইফ ডিভাইনে বলেছেন, এমনকি তার সাহিত্যের ক্ষেত্রে, শিল্পের ক্ষেত্রে, তার ফিউচার পোয়েট্রিতে বলেছেন, সেটাকে তিনি একটা জায়গায় একটা প্রতীকী ছোট লেখার মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে সেই আদর্শ জগন্নাথের রথ গড়া থেকে আমরা কত দূরে। আমরা আদর্শ সমাজের কথা বলছি, সমাজ বদলানোর কথা বলছি, আমরা অবরোধ করছি, প্রতিবাদ করছি, রাষ্ট্র ক্ষমতা বদলাচ্ছি, নির্বাচনে 5 বছর অন্তর অন্তর সরকার পাল্টাচ্ছি, এক দল বিরোধী দল শাসক দলকে দোষারোপ করছে। এই জিনিস রেজিস্টার ফেলিওর আফটার ফেলিওর চলবে, শ্রী অরবিন্দ বলছেন, যতক্ষণ না পর্যন্ত ব্যক্তি মানুষের মধ্যে একটা বিশেষ সংখ্যক উল্লেখযোগ্য শ্রেণীর মধ্যে সেই নতুন সাধনা, সেই নতুন অনুশীলন, সেই নতুন চেতনার দ্বারা উদ্বুদ্ধ সেই জীবন কর্ম ফুটে উঠবে। সুতরাং শ্রী অরবিন্দ ভবিষ্যতের তিনি বার্তাবহ, এবং মানুষ কি করে ব্যক্তিগত অনুশীলন করে সেই চেতনার স্তরে উঠবে, তার প্রকৃতির রূপান্তর হবে, তার মনে, তার প্রাণে, তার দেহে, এবং তার ভিতরে যে অন্তর্যামী চেতনা বসে আছে, যাকে বলেছে আত্মিক চেতনা, যাকে চৈত্য পুরুষ বলছেন, সাক্ষাৎ সেই মহা চৈতন্যের প্রতিনিধি, তার সাথে কি করে সংযোগ, প্রতি মুহূর্তে সংযোগ সাধন করার অনুশীলনের মধ্য দিয়ে আমাদের এই যে নিম্ন প্রকৃতি, অশুদ্ধ প্রকৃতি, আপাত দৃষ্টিতে বুদ্ধিদীপ্ত কিন্তু ব্যবহারিক জগতে নানান স্খলন সবিরোধিতা, এগুলো কি করে দূরীভূত হবে, সেটা একটা অনুশীলন, সেটা একটা জীবন শৈলী। সেটা তিনি দীর্ঘকাল ধরে তিনি লিখেছেন, বহু অজস্র প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং সেটা হচ্ছে একদম অনুশীলন, সেটা হচ্ছে টেকনোলজি অফ কনসাসনেস। সেটা ভোজবাজির দ্বারা হবে না, বাইরের প্রতিষ্ঠা, বাইরের ক্ষমতা, বাইরের সিস্টেম চেঞ্জ করে দিয়ে হবে না। সিস্টেম আবার ভাঙবে। সিস্টেম যাদের জন্য,
তারা যদি আমরা নিজেরা পুনর্গঠিত না করে আমরাই সিস্টেম ভাঙব। ল মেকার ইজ দ্য ল ব্রেকার। এই জন্য শ্রী অরবিন্দ জগন্নাথের রথের মধ্যে দিয়ে প্রতীকীভাবে আমাদের মূল সমস্যাটি তুলে ধরেছেন এবং লক্ষ্যে যাওয়ার যে মূল যে রাস্তাটি সেটা ভারী ইঙ্গিতবহ হয়ে তিনি এখানে ব্যাখ্যা করেছেন। এবং আমরা যেন মনে রাখি সেই জগন্নাথের রথ আমাদের কিন্তু লক্ষ্য, আমাদের সামনে আদর্শ। আমাদের সমস্ত জীবন কর্ম, আমাদের সংসার, আমাদের পড়াশুনো, আমাদের চাকরি, আমাদের সমস্ত কিছুর লক্ষ্য কিন্তু সে একটা আদর্শ জীবন, সে একটা আদর্শ কমিউনিটি, সেটা সমাজের সামনে উজ্জ্বল এক ভবিষ্যৎ হয়ে দৃষ্টান্ত হয়ে সমাজকে আকর্ষিত করবে, সমাজের দৃষ্টি ফেরাতে তখন সে দৃষ্টান্ত স্থাপন করবে। আমরা যেন সার্থক তার সেই লেখার, তার শিক্ষার বাণী হয়ে উঠতে পারি। আজকের এই রথযাত্রার দিনে শ্রী অরবিন্দের সেই প্রতীকী লেখাটি আমাদের কাছে নতুন করে পাথর হোক, নতুন করে পথ চলার আমাদের প্রেরণা দিক। এটাই আমাদের সকলের প্রত্যাশা, নিজের কাছে নিজের প্রত্যাশা এবং আমাদের সকলের কাছে সকলের প্রত্যাশা। নমস্কার।